প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনাটি বিশেষভাবে চতুর্থ শ্রেণী তোমাদের জন্য। সামনে রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর সেই পরীক্ষার ভালো নম্বর পাওয়ার জন্য আমি আজকে তোমাদের গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো ভালোভাবে অনুসরণ করলে তোমরা পরীক্ষায় নিশ্চয়ই উপকৃত হবে এবং আত্মবিশ্বাসের সাথে সব প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে আমি ভিডিওটি শুরু করছি, তোরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখ এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও কর। আর ভিডিওটি ভালো হলে ভিডিওটি অবশ্যই লাইকও করিস এবং ভিডিওটি তোদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে একটু শেয়ারও করে দিস। তাহলে চল আমি শুরু করছি। তাহলে দেখ, একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10। এখানে তোমাদের 10টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 10 নম্বর। ক দাগের 4 ও 5 এর সাধারণ গুণনীয়কের সংখ্যা কটি? উত্তর দেখে নে। 4 ও 5 এর সাধারণ গুণনীয় সংখ্যা হচ্ছে 1টি। আচ্ছা, পরের প্রশ্ন দেখ। খ দাগে যে কোনো সংখ্যার এককে কি থাকলে সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে? অবশ্যই এই প্রশ্নটা ভালো করে করবি। এরকম ধরনের যে প্রশ্নগুলো আছে, যে এককের ঘরে কোন কোন সংখ্যা থাকলে, বা 3 দ্বারা বিভাজ্য শর্তটা কি, 2 দ্বারা বিভাজ্য শর্ত কি, 9 দ্বারা বিভাজ্য শর্ত কি, এরকম যে শর্তগুলো রয়েছে, 10 দ্বারা বিভাজ্য শর্ত কি, এই শর্তগুলো অবশ্যই ভালো করে করবি। তো এখানে কোশ্চেনটা কি বলেছে দেখ, বলছে যে কোনো সংখ্যার এককে কি থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি যে কোনো সংখ্যার এককের ঘরে যদি 0 বা 5 থাকে তাহলে সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে কোনটা? 0 অথবা 5। পরের প্রশ্ন অর্থাৎ গ, 3 দিয়ে বিভাজ্য হবে এমন দুটি সংখ্যা লেখো। উত্তর দেখে নে। 3 দিয়ে বিভাজ্য হবে এমন দুটি সংখ্যা হচ্ছে 3 আর 9। ওকে। ঘ, দুটি যমজ মৌলিক সংখ্যার উদাহরণ দাও। দেখে নে উত্তর। দুটি যমজ মৌলিক সংখ্যার উদাহরণ হচ্ছে 17, 19। আমরা জানি যমজ মৌলিক সংখ্যা হতে হবে, অর্থাৎ মৌলিক সংখ্যা হতে হবে একসঙ্গে। যমজ মৌলিক সংখ্যা হতে কি, তাদের বিয়োগফল 2 হতে হবে। তাহলে 17 আর 19 এদের মধ্যে বিয়োগফল কত? 2। তাহলে 17 আর 19 হচ্ছে একটি কি না যমজ মৌলিক সংখ্যা। উহার দাগে একটি মাত্র জোড় মৌলিক সংখ্যাটি লেখো। অবশ্যই এই প্রশ্নটা ভালো করে করবি। একটি জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। সঠিক উত্তর হবে কিন্তু 2। চ, ত্রিভুজের ধারগুলি কি বলে? এই প্রশ্নটাও ভালো করে করবি। ত্রিভুজের ধারগুলিকে বাহু বলা হয়। ওকে। ছ, একটি ঘনকের উদাহরণ দাও। প্রশ্নটা অবশ্যই ভালো করে করবি। একটি ঘনকের উদাহরণ হলো লুডো ছক্কা। বংশীদাগের অর্ধেক লেবুর কটি তল? এই প্রশ্নটা ভালো করে করবি। সঠিক উত্তর হবে 2টি তল, একটা হচ্ছে সমতল আর অপরটি হচ্ছে বক্রতল। ঝ, 3টি কলমের দাম 3 টাকা হলে একটি কলমের দাম কমবে না বাড়বে? তাহলে নিশ্চয়ই দেখ, 3টি কলমের দাম যদি 3 টাকা হয় তাহলে একটি কলম, আচ্ছা কলমের সংখ্যা কমছে মানে কি কলমের দাম কমবে। সঠিক উত্তর দাঁড়াবে কি না কমবে। ইমর দাগে সরলের বিয়োগ ও ভাগ থাকলে আগের কাজ করতে হবে। আমরা যদি বদমাশ নিয়ম ফলো করি তাহলে প্রথমে কি হবে না ভাগের কাজ। তাহলে সঠিক উত্তর হবে ভাগের কাজ। চল পরের পেজে প্রশ্নগুলো দেখি। পরের পেজে 2 দাগে বলা হয়েছে সরল মান নির্ণয় করো। 3 × 5 = 5, মানে 3 × 5 = 15। মানে এখানে 5টি প্রশ্ন করতে হচ্ছে। তোদের প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে থাকছে, মোট নম্বর থাকছে 15 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখ, 63 ভাগ 7 × 4 + 11 সমান জিজ্ঞাসা চিহ্ন। অঙ্কটার মধ্যে কোন কোন চিহ্ন আছে আমি প্রথমে একটু বলে দিই। প্রথমে দেখ, এই অঙ্কটার মধ্যে ভাগ, গুণ এবং যোগ। তাহলে প্রথমে আমরা কি করব, ভাগের কাজ করব। 63 ভাগ 7, তাহলে 63 ভাগ 7 করলে কত হবে? 7 × 9 = 63, অর্থাৎ 9 হবে। তাহলে 9 × 4 + 11। তারপর গুণ আর যোগ রয়েছে, তাহলে গুণের কাজ করব। তাহলে 9-এর সাথে 4 গুণ করে দেখো, 4 × 9 = 36। তাহলে 36 + 11, 36 সাথে 11 যোগ করলে উত্তর দাঁড়াবে 47। তাহলে লিখে দেবো যে অতএব নির্ণীয় সরলফল 47। পরের প্রশ্ন অর্থাৎ খ দাগে দেখে নে। খ দাগের প্রশ্নটা বলা হয়েছে 9 × 10 ভাগ 5 × 2 - 23 = জিজ্ঞাসা চিহ্ন। এখানে কিন্তু অঙ্কটা দুভাবে করা যায়, কিন্তু তোদের বইয়ের নিয়ম অনুসারে আমি অঙ্কটা করেছি যে পরপর গুণ আর ভাগ যদি পরপর থাকে প্রথমে আমরা কাজ করবো কার না গুণের কাজ। তাই গুণের কাজটা এখানে করেছি। তাই 9 × 10 অর্থাৎ 90 হবে। তাহলে 90 ভাগ 5 × 2 - 23। তারপর কি করেছি না তারপর লাইনে দেখ 90 ভাগ 5 ভাগ করেছি। ভাগ করলে কত হবে? 90 ভাগ 5 করলে 18 হবে। তাহলে 18 × 2 - 23। 18 সাথে 2 গুণ করলে হবে 36। তাই 36 - 23, 36 থেকে 23 বাদ দিলে হবে 36 থেকে 23 বাদ দিলে কত হবে? 13। তাহলে উত্তর লিখে দেবো যে নির্ণীয় সরলফল 13। অঙ্কটা তোরা ভাগ করেও করতে পারিস, সেক্ষেত্রে উত্তর হয়তো অন্য একটা বার হবে। গদ্দাগের অর্থাৎ পরের প্রশ্ন 81 ভাগ 3 × 2 + 2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে আমাদের কিন্তু ভাগ রয়েছে, তাহলে ভাগের কাজটা আমরা আগে করবো। 81 ভাগ 3 ভাগ করলে হবে 27। তাহলে লিখবে এরকম যে 27 × 2 + 2। তাহলে 27-এর সাথে 2 গুণ করলে হবে 54, 54 + 2, তাহলে 54-এর সাথে 2 যোগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 56। তাহলে লিখে দেবো যে নির্ণীয় সরলফল 56। উহার দাগে
ঘর দাগের অঙ্কটা দেখ, এখানে দুটো বন্ধনীর ব্যাপার রয়েছে, একটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং একটা হচ্ছে প্রথম বন্ধনী। আমরা জানি যে প্রথম বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হয়। কোশ্চেনটা কী রয়েছে না, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে যে 63 ভাগ, আবার প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 6 যোগ 3, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী রেখেছে, দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ 7 সমান জিজ্ঞাসা চিহ্ন। কী করব, প্রথম বন্ধনীর কাজ করব। সুতরাং আমরা দ্বিতীয় বন্ধনীটা রেখে দিয়ে প্রথম বন্ধনীর কাজ করব, অর্থাৎ দেখ 63 ভাগ 9 করব, কেন 6 আর 3 যোগ করলে 9 হয়, 63 ভাগ 9। দ্বিতীয় বন্ধনী শেষ করে আমরা বিয়োগ বাইরে যেরকম 7 রয়েছে তাই বিয়োগ 7টা রেখে দেবো। তারপর কি করব না, ওই যে 63 ভাগ 9, ওই 63 থেকে 9 বাদ দিলে কী হবে, ভাগ করলে কী হবে, 7 হবে। 7 9 63, তাহলে 7, তাহলে 7 বিয়োগ 7, 7 সাথে মিলে গেলে 0, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে নির্ণয় সরলফল 0। আচ্ছা চল পরের প্রশ্নটি। পরের প্রশ্ন দেখে নে, 19 বিয়োগ, এটাও দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে কিছু সংখ্যা রাখা হয়েছে। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কী কী আছে দেখ, 1 যোগ 9 গুণ, তারপর প্রথম বন্ধনী শুরু হয়েছে 7 বিয়োগ 5, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ। প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে এরকম করব যে 19 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর 1 যোগ 9 গুণ 7 থেকে 5 বাদ দিলে হবে 2, তাহলে এরকম করব যে 1 যোগ 9 গুণ 2, দ্বিতীয় বন্ধনী শেষ। তারপর লাইনে কী করব, গুণের কাজ করব, তাহলে 19 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 9 গুণ 2 মানে 18 হবে, তাহলে 1 যোগ 18, দ্বিতীয় বন্ধনী শেষ। এরপরে কী হবে না, পরের লাইনে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, তাহলে কী হবে না, 19 বিয়োগ 1 যোগ 18 যোগ করলে হবে 19, আর 19 থেকে 19 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 0, তাহলে লিখে দেবো যে নির্ণয় সরলফল 0। অর্থাৎ চল পরের প্রশ্নগুলো দেখ। পরের প্রশ্ন অর্থাৎ 3-এর দাগে বলেছে সমাধান করো 3 গুণ 4 সমান 12। 4টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে, মোট নম্বর থাকছে 12 নম্বর। প্রথম প্রশ্ন দেখে নিয়ে, PEN পেন, পেন যদি সংখ্যাটা ইংলিশতে লিখে তাহলে পেন, কিন্তু এটাকে সংখ্যা হিসাবে লিখে মানে কি, পি কত নম্বরে আছে 16 নম্বরে, ই কত নম্বর 5 নম্বর, এন আছে 14 নম্বর। তাহলে পেন সংখ্যাটা যদি সংখ্যাতে লিখি তাহলে এরকম হবে 16 5 14। তাহলে পেন্সিলটা আমরা তৈরি করতে পারবো। তাহলে পেন্সিলের পিটা কত নম্বর আছে 16 নম্বরে, ইটা কত নম্বরে, ইটা হচ্ছে 5 নম্বরে, এনটা কত নম্বরে 14 নম্বরে। তাহলে এরকম লিখবো 16 5 14। এবার চলে আসে সি হচ্ছে দেখ ABC, অর্থাৎ 3 নম্বরে আছে, তাহলে 3 হবে। তারপর আই হচ্ছে 9 নম্বরে, এল হচ্ছে 12 নম্বর, তাহলে সংখ্যাটা এরকম দাঁড়াবে 16 5 14 3/12। পরের প্রশ্ন অর্থাৎ খত দাগে, 100 তৈরি করব 5টি 3 দিয়ে। কটি 3 দিয়ে, 5টি 3 দিয়ে। তাহলে 5টা 3কে কীভাবে কাজে লাগালাম তোমরা একটু ভালোভাবে দেখে নে। 33 গুণ 3, দেখ 3টে 3 কাজ হয়ে গেল, যোগ করলাম, প্রথম বন্ধনী রাখলাম 3 ভাগ 3, তাহলে দেখ মোট 5টা 3, 33-এর দুটো 3 গুণ 3, তাহলে 3টে 3 হলো, আর ব্র্যাকেটের মধ্যে দুটো 3, তাহলে মোট 5টা 3। তাহলে এই অঙ্কটা সলভ করে দেখবি 100 হবে। 33 গুণ 3 মানে কি 99 হবে, যোগ চিহ্ন দে, আর 3 ভাগ 3 ভাগ করলে 1 হবে, তাই 99 যোগ 1, উত্তর কত দাঁড়াবে 100। তাহলে আমাকে এইভাবে কাজে লাগাতে হবে। এবার পরের প্রশ্ন দেখ, অর্থাৎ গদ দাগে বলা হয়েছে যুক্তি দিয়ে উত্তর লেখো। এখানে অঙ্কটা কীভাবে হয়েছে আমি একটু জাস্ট বলে দিই। প্রথম অঙ্কটা এরকম হয়েছে যে 9-এর সাথে 6 গুণ করা হয়েছে, তারপর সাথে সাথে 2 গুণ করা হয়েছে, করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করা হয়েছে। তাহলে দেখ 6 লং 54, তাহলে 54 বিয়োগ 7 দিয়ে কত 14, তাহলে 54 থেকে 14 বাদ দিলে মাঝখানের সংখ্যাটা পেয়েছি কত 40। একইভাবে দ্বিতীয় অঙ্কটা করা হয়েছে, সেমভাবে আমরা তৃতীয় অঙ্কটা করব। তো দেখ তৃতীয় অঙ্কটা আমি করে দিয়েছি, তাহলে কী করেছি না একটু দেখে নে। তাহলে তৃতীয় অঙ্কটা কী করা হয়েছে না, তৃতীয় অঙ্কটা সেমভাবে করা হয়েছে। প্রথমে 12 আর 5 গুণ করা হয়েছে, দেখ 12 গুণ 5, তাহলে 60 হবে। তারপর কী করা হয়েছে না, 7 আর 7 গুণ করা হয়েছে, তাহলেই হবে 49। 60 থেকে 49 বিয়োগ দিয়ে সঠিক উত্তর দাঁড়াবে 11। তাহলে এই জায়গাটার উত্তর কত হবে না, এই জায়গাটার উত্তর হবে 11। সব পরের প্রশ্ন। পরের প্রশ্ন অর্থাৎ ঘর দাগে দেখ বলছে, পাশের সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতিটি লাইনের 3টি সংখ্যা যোগ করলে কত হবে না 15 হবে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা অবশ্যই ভালো করে দেখবি। তোদের বইয়ে এরকম ধরনের অনেকগুলো অঙ্ক আছে, এগুলো একটু প্র্যাকটিস করবি। তো দেখে নে, মাঝখানের সংখ্যাটা আমরা 5 বসাবো এবং প্রত্যেকটা ধারে 1 2 3 4 9 8 7 6 বসা, দেখবি প্রত্যেকটা সংখ্যার সাথে যোগ করলে হবে কত না 15। যেমন এখানে 8 5 2 যোগ করলে হবে, দেখ 8 8 5 কত 8 আর 2 যোগ 5 15, তাহলে 8 5 13, 13 আর 13 সাথে 2 যোগ করলে হবে 15। আবার এদিকে দেখ 1 5 9 যোগ করলে হবে 15, এদিকে তোর 6 5 4 যোগ করলে হবে 15, আবার এদিকে তোর 7 5 3 যোগ করলে হবে 15, আর এদিকে তো আছে তো 2 5 8 যোগ করলে হবে 15। মানে যে কোনো সংখ্যা দিকে যাস না কেন সবকটা কিন্তু 15 মিলাতে হবে, তাই 15 মিলিয়ে দিলাম। চল পরের পেজে 4-এর দাগে বলছে কতগুলি নারকেল নাড়ু দেবো হিসাব করি, এটা 3 নম্বর। তো এটা একটা ঐক্য নিয়মের অঙ্ক। তো দেখ লিখেছি যে একজনকে 5 নাড়ু দিলে 4 জনকে মোট নাড়ু দেবো, 4 গুণ 5 সমান 20টি, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 20টি।
খ, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা অবশ্যই ভালো করে দেখবি। স্কুলের খেলার মাঠটি চারধারে ছুটতে হবে, কত মিটার আমাদের ছুটতে হবে? তাহলে দেখ, খেলার মাঠটা চারধারে বলেছে, সুতরাং ওই খেলার মাঠটার আমাকে কী বার করতে হবে? পরিসীমা বার করতে হবে। তো দেখে নে, এই খেলার মাঠটা চারধারের মানে মান দেওয়া আছে। তো প্রথম দেখ, একটা দিক দেওয়া আছে 30 মিটার, অপর দিকে আছে 14 মিটার, তারপর দিকে 6 মিটার, তারপর হচ্ছে 20 মিটার। তাহলে পরিসীমা মানে কি? ওই মাঠটা চারধারের যে মানগুলো দেওয়া আছে তাদের যোগফল। তাহলে লিখবো মাঠের পরিসীমা 30 যোগ 14 যোগ 6 যোগ 20, যোগ করলে হবে কত? না 70। অবশ্যই একক উল্লেখ করতে হবে, কেন মিটার দেওয়া রয়েছে, তাই আমরা মিটারটা অবশ্যই লিখবো এবং অতএব চিহ্নিত উত্তর লিখে দেবো 70 মিটার আমাকে বা আমাদের ছুটতে হবে। প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখবি কিন্তু। গদ দাগের 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কীভাবে দিতে পারি দেখি। এটা তোমাদের 3 নম্বর রয়েছে। তা আমরা প্রথমে 15 সংখ্যাটাকে গুণনীয় উৎপাদক বিবেচনায় ভাঙাবো। 15টাকে ভাঙালে কী হবে? 1 গুণ 15 হবে, 3 5 15 হবে। তাহলে বলা যেতে পারে 15 জনকে একটি করে গোলাপ দিতে পারি। আবার সমান ভাগে ভাগ করতে বলেছে, আবার 3 জনকে 5টি করে দিতে পারি, আবার 5 জনকে আবার 3টি করে গোলাপ দিতে পারি। তাহলে অঙ্কটা হয়ে গেল। 5 দাগে বলেছে ত্রিভুজ কয় প্রকার ও কি? 3 যোগ 1 সমান 4। প্রথমে আমি বলি দেখ, ত্রিভুজকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে বাহু ভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে। তো প্রথমে আমি লিখছি দেখ 3 প্রকার বাহু ভেদে। বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। কী কী? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। অপর দিকেও ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে কোণ ভেদে। তাহলে কোণ ভেদে ত্রিভুজকেও 3 ভাগে ভাগ করা হয়। কী কী? না সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এইটা ছিল তোদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নপত্র। অবশ্যই প্রশ্নপত্রটি ভালোভাবে দেখ এবং এই ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক কর। আর এই ভিডিওটির সাথে সাথে যারা চ্যানেলে নতুন এসেছিস তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ। পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আসবে, যাতে তোরা পরীক্ষাটা যাতে ভালো নাম্বার তুলতে পারিস, তার জন্য আমি সবসময় তোদের পাশে ছিলাম, আজও আছি এবং পরবর্তীকালেও থাকবো। তাই অবশ্যই তোরা ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর এবং এই ভিডিওটি তোদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ারও করে দে। এইটুকু তোদের কাছে আমি চেয়ে নিচ্ছি, তোরা এইটুকু আমার জন্য কর। আরেকটা কথা আমি একটু বলি, যারা নতুন তারা অবশ্যই তো জানিস না, তোদের জন্য একটি ফ্রিতে একদম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে। তো তোরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হতে পারিস। আমি তোদের সেখানে এই ম্যাটেরিয়ালগুলো অর্থাৎ এই পিডিএফগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, তোরা একটু সংগ্রহ করে নিস। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকে সুস্থ থাকিস।